মৌলি অনিরুদ্ধকে ছোট করতে সে সবার সামনে বলে যে অ্যাকাউন্ট থেকে অনিরুদ্ধ চ্যাটার্জি টাকা চুরি করেছে, তার প্রমাণও সবাইকে দেখায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় বানি আর বানিকে মৌলি দেখে খুব রেগে যায় আর বলে, এই যে বানি, তোমাকে এখানে কে ইনভাইট করেছে? তোমাকে তো আমি আসতে বলিনি, আমি দাদুকে বলেছি শুধু অনিরুদ্ধ আর আন্টি এর আসতে, তোমাদেরকে তো আসতে বলিনি। আমি বাইরের লোককে কেন এখানে এলাও করব? তুমি এখানে কেন আসলে? তখনই সাথী বলে, দেখো মৌলি, বানি আমাদের বাড়ির বউ, এজন্য বানি আমাদের সঙ্গে আসতেই পারে। তোমরা তো এরকম করে আমাদেরকে বলোনি। তখনই মৌলি বলে, আন্টি, আমি শুধু চেয়েছিলাম যে আমি ছোটবেলার মতো করে আজকে এই পুজোটা করব। এই সরস্বতী পুজোর মধ্যে আমার ছেলেবেলার অনেক মুহূর্তগুলো আমার আছে, এগুলো মনে করার জন্য আমি এখানে তোমাদেরকে আসতে বলেছি, কিন্তু ওরা তো সেই সময় ছিল না, তাহলে কেন আসলো? ওদেরকে আমি এখানে এলাও করব না। বানি, তোমার মেয়েকে নিয়ে এখান থেকে এক্ষুনি চলে যাও। তখনই দেখা যায় ঈশানী বলে ওঠে, মৌলি কি বলছো এসব? তখনই দেখা যায় যে দাদু বলে ওঠে, এখানে কি হচ্ছে এই সবকিছু আমি কিছুই বুঝতে পারছি না। তখনই বানি বলে ওঠে, আমি চলে যাচ্ছি, আমি এখানে থাকছি না। মাসিমণি, আমি এখান থেকে চলে গেলেই সবকিছু ঠিক হয়ে যাবে, কারণ আমার জন্য সব ঝামেলা হচ্ছে। তখনই সাথী চুপ করে বসে থাকে। আর তখনই দেখা যায় যে দাদু বলে ওঠে, এই যে বানি, তোমাকে কোনো কথা বলতে কেউ বলেনি, তুমি এখানে এসেছো কেন? তোমাকে তো এখানে আসতে বলা হয়নি। তখনই মৌলি বলে, ঠিক বলেছো দাদু, আমি তোমাকে বলেছিলাম যে এই মেয়েটা যেন এখানে না আসে। আমি শুধু ওই চ্যাটার্জি বাড়ির শুধু অনিরুদ্ধ আর আন্টিকে আসতে বলেছিলাম। তখনই দেখা যায় যে সাথী বলে, তাহলে ও তো আমাদের এই পরিবারের একজন। তখনই দেখা যায় যে নয়নতারা বলে ওঠে, দেখো সাথী, মৌলি আসলে ছোটবেলাকার মুহূর্ত কাটানোর জন্য এখানে ইনভাইট করা হয়েছিল তোমাদেরকে। সেখানে বানি আর তানিয়া তো ছিল না, এই জন্যই ওকে আমরা এলাও করতে পারছি না। তখনই অনিরুদ্ধ বলে, তাহলে আমরা এখানে থাকতে পারছি না। মা, তোমাকে বলেছিলাম না? দাদু, দেখেছো তো, দাদু সবকিছুই এভাবেই করে, আর মৌলি বিনা কারণে আমাদেরকে ইনভাইট করেনি। তুমি তো এবার বুঝতে পারছো? তখনই দেখা যায় ঈশানী বলে ওঠে, বানি, তোমার হাতের ব্যথা কেমন আছে? তুমি ঠিক আছো তো বানি? তখনই দেখা যায় যে নয়নতারা বলে ওঠে, ঈশানী, এই মেয়েটাকে নিয়ে এত আদিক্ষেতা করছো কেন? আমি আসলে বুঝি না, তুমি আসল নকলের ভেদাভেদ বুঝতে পারো না নাকি? তুমি নিজের মেয়েকে রেখে ওই মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞাসা করছো যে ও কেমন আছে, ওর হাতের ব্যথা কেমন আছে? কই একবারও তো মেয়ের কথা বলো না তুমি। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে ওঠে, হ্যাঁ, হ্যাঁ আন্টি, আপনি আমাদের পরিবারের সঙ্গে মিশতে আসবেন। তখনই ঈশানী বলে ওঠেন, ছোট মা, সব সময় এভাবে কথা বলেন কেন? আপনি এভাবে কথা বলবেন না। আপনি আর বাবাই মেয়েটাকে লাই দিয়ে দিয়ে মেয়েটার এতটা বাড়াবাড়ি করছেন। তখনই দেখা যায় নয়নতারা বলে ওঠে, ঈশানী, আমি যা করছি আমার মৌলির ভালোর জন্যই করছি। তখনই বানি বলে ওঠে, আমি এখান থেকে চলে যাচ্ছি। তখনই নয়নতারা বলে ওঠে, হ্যাঁ যাও না, এখানে দাঁড়িয়ে আছো কেন? বুঝতে পারো না নাকি যে তোমার আশাতে আমাদের পুজোটা নষ্ট হচ্ছে? তখনই তানিয়া বলে ওঠে, মা, মা চলো, আমরা এখানে থাকবো না, এখান থেকে চলে যাব, এখান থেকে চলো মা। তখনই বানি বলে, হ্যাঁ মামাম চলো, আমিও চলে যাচ্ছি, চলো। তারপরে দেখা যায় যে অনিরুদ্ধ বলে ওঠে, যেখানে আমার মেয়ের মা থাকবে না সেখানে আমিও থাকবো না। তখনই দেখা যায় যে দাদু বলে ওঠে, অনিরুদ্ধ, তুমি কিন্তু আমাকে অপমান করছো। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে ওঠে, তোমার কি অপমান করছি? তোমরাই আমাদেরকে বাড়ি বয়ে নিয়ে এসে অপমান করে দিচ্ছ। তোমাকে কে বলেছিল আমাদেরকে ইনভাইট করতে? ইনভাইট করে নিয়ে এসে এভাবে আমার বাচ্চা আর বাচ্চার মাকে অপমান করে তাড়িয়ে দিচ্ছ। যেখানে আমার স্ত্রী আর আমার মেয়ের কোনো সম্মান নেই, সেখানে আমাদেরও থাকার কোনো প্রয়োজন নেই, আমরা এখান থেকে চলে যেতে চাই। তখনই বানি বলে, দেখুন মিস্টার চ্যাটার্জি, আপনাদের দু পরিবার আলাদা হয়েছিল শুধুমাত্র আমার জন্য। আজকে এই সুযোগে দু পরিবার যদি এক হয় তাতে ভালো হবে, আমি চলে যাচ্ছি। তখনই দেখা যায় সাথী বলে ওঠে, না বানি, এখানে আমিও থাকবো না, আমিও চলে যাবো। অনিরুদ্ধ চল। এরপরে দেখা যায় অনিরুদ্ধের সাথী আর বানি তানিয়াকে নিয়ে চলে যায়। তখন ঈশানী বারবার করে ডাকতে থাকে যে, সাথী তুমি যেও না, সাথী এখানে থাকো। তখনই দেখা যায় যে ঈশানী বলে ওঠে, মৌলি, যে কাজটা করলে সে কাজটা একদম ভালো করলে না, আমি তোমার কাছ থেকে এরকম আশা করিনি। আর একটা কথা বলছি বাবা, আমি কখনো আপনার মুখের উপরে কথা বলিনি, কিন্তু আজকে বলছি, আপনারা মেয়েটাকে লাই দিয়ে দিয়ে এতটা বার বেড়েছে যে আপনারা বুঝতে পারবেন। আপনাদের এটার জন্য আফসোস হবে যে মেয়েটাকে কতটা ক্ষতি করে ফেলছেন। আপনি দেখে নেবেন, এই মেয়েটার জন্য আপনি একদিন পস্তাবেন, আমাদের সবাইকেই পস্তাতে হবে। এরপরে দেখা যায় দাদু বলে, ঈশানী চুপ করো না, মেয়েটার সামনে এভাবে কথা বলো না। এরপরে দেখা যায় ঈশানী মৌলিকে বলে, মৌলি, তুমি যে রূপটা আজকে দেখালে এজন্য কিন্তু একদম ভালো হলো না। আমি তোমার কাছ থেকে এরকমটা আশা করিনি। তুমি যে পথে চলছো এই পথে কিন্তু এভাবে বেশি দিন চলতে পারবে না, একটু ভালো হয়ে যাও। আমি নিজের প্রতি নিজের লজ্জা
হয় যে আমি তোমাকে ভালো মানুষ তৈরি করতে পারিনি। দেখো বাণীর মা নেই, তবুও বাণী কত ভদ্র নরম সভ্য একটা মেয়ে হয়েছে। তখনই দেখা যায় মৌলি মনে মনে ভাবে যে ওটা তো তোমার নিজের মেয়ে, এজন্য তো তোমার কাছে ভালো লাগবে, কিন্তু সেটা তো আমি কিছুতেই হতে দেবো না। এতদিন আমি তোমাকে মা বলে ডেকেছি, মানে আমি তোমার মেয়ে। এরপরে দেখা যায় মৌলি বলে, এই যে মা, তুমি তুমি বুঝতে পারছো না, ওই মেয়েটা আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে। ওই মেয়েটা যদি ভালো হতো তাহলে আমার কাছ থেকে অনিরুদ্ধকে কেড়ে নিত না। তুমি তারপরেও সবসময় ওই মেয়েটার হয়ে কথা বলো। মা, আমি কিন্তু সত্যি ছাড়বো না তোমাদেরকে। তোমাদের জন্যই আজকে আমার এত বড় ক্ষতি হয়েছে, শুধুমাত্র তোমার জন্য। তুমি যদি ওই দিন ওই বাণীকে এ বাড়িতে না নিয়ে আসতে তাহলে এই কাজটা হতো না। তখনই দেখা যায় ঈশানী বলে ওঠে, সেদিন যদি ওই মেয়েটা আমাকে না বাঁচাতো তাহলে আমি এ বাড়িতে আর আসতে পারতাম না। সে কথা তোমরা কেউ ভুলে যেও না। আর ওই মেয়েটাকে নিয়ে আর কথা বলো না। ওই মেয়েটার সঙ্গে অনিরুদ্ধের বিয়ে হয়ে গেছে। এটা এটা তোমাকে মানতে হবে। তুমি মানলে মানতে হবে, না মানলেও তোমাকে মানতে হবে, কারণ অনিরুদ্ধ এখন বিবাহিত। অনিরুদ্ধ আগের মতো তুমি এখন আর পাবে না। তখনই মৌলি মনে মনে বলে, আমাকেই যাই হোক কিছু করতে হবে। অনিরুদ্ধ, তুমি আজকে যে কাজটা করলে এর জন্য তোমাকে পস্তাতে হবে। তুমি জানো না মৌলি রায় যদি একবার রেগে যায় কি করতে পারে। আমি তোমাকে এমন অবস্থা করব আর সবকিছু করব, তোমার যে চেয়ারের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে না, এই চেয়ারের দায়িত্বই আমি সবকিছু করব। আমি এখন ওই কোম্পানির সিইও, এখন আমি যা বলবো তাই হবে। সেটা দিয়েই তোমাকে আমি খতম করব। এরপরে দেখা যায় ম্যানেজারকে বলে যে, ম্যানেজার বাবু, আপনি সবকিছুর ফাইল রেডি করুন, অ্যাকাউন্টে চেক দেন, আমি এখনই আছি, আপনার সঙ্গে বসে কথা বলছি, সব বিষয়টা নিয়ে কথা বলবো। এরপরে দেখা যায় ফোনটা রেখে দেয়। অন্যদিকে বাণী বাড়িতে গেলে অনিরুদ্ধকে বুঝে থাকে যে, মিস্টার চ্যাটার্জি, আপনি এই কাজটা কেন করলেন? আপনি যদি এই কাজটা না করলেও তো হতো, কারণ আজকে দু পরিবার এক হতো। আপনি আমার জন্য আবার দু পরিবারের মধ্যে ঝামেলাটা বাড়িয়ে দিলেন। তখনই অনিরুদ্ধ বলে, বাণী, একটা কথা মনে রেখো, আমার পরিবার যেখানে ভালো থাকবে না সেখানে আমিও ভালো থাকবো না। কি মনে করে ওরা আমার স্ত্রী আমার মেয়েকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবে? সেটা কখনোই হবে না। যেখানে তোমার সম্মান নেই সেখানে আমি এক মুহূর্ত থাকবো না। তুমি কি বুঝতে পারো না নাকি? তখনই বাণী বলে, দেখুন মিস্টার চ্যাটার্জি, আমি গরিবের মেয়ে, আমি গরিব ঘরে বড় হয়েছি, এজন্য এটুকু অসম্মানে আমার কিছু আসে যাবে না। কিন্তু আপনাদের দু পরিবারে যেরকম ঝামেলাটা বাড়ছে, এটা কিন্তু বেশি দিন বাড়াতে দেওয়া যাবে না। দু পরিবারের মিল করাতেই হবে, না হলে যে অনেকটা দেরি হয়ে যাবে। এরপরে দেখা যায় যে অনিরুদ্ধ বলে ওঠে, বাণী, তুমি জানো না ওই মৌলি কতটা নির্দোষ একটা মানুষ। মৌলি একদম ভালো মানুষ না, তুমি ওর সঙ্গে মেলামেশা করবে না। তখনই দেখা যায় বাণী বলে ওঠে, কিন্তু ও বাড়িতে মা মা যে অনেক ভালো, মার মতো মানুষ হয় না। তখনই অনিরুদ্ধ বলে ওঠে, হ্যাঁ, আন্টি অনেক ভালো, কিন্তু আন্টি যে ওরকম একটা মেয়ে এটা আমি ভাবতে পারি না। মৌলি এতটা খারাপ, সত্যি আমি বুঝতে পারি না যে মৌলি কি আদৌ ও বাড়ির মেয়ে। তখনই দেখা যায় যে বাণী বলে, মিস্টার চ্যাটার্জি, এ ধরনের কথা বলবেন না, এ ধরনের কথা আপনার মুখে মানায় না। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে ওঠে, বাণী, আমি সত্যি কথা বলছি, আমি ভুলে যাই যে ওই মৌলি ও বাড়ির মেয়ে। আসলে মৌলিটাকে এরকম বানিয়েছে ওই ঠাম্মার জন্যই মৌলি আজকে এই জঘন্য একটা মনের মানুষ হয়েছে। তখনই দেখা যায় যে বাণী বলে, আচ্ছা থাক, এই বিষয় নিয়ে আর কথা বলতে হবে না। তখনই অনিরুদ্ধ বলে, তোমার হাতটা এখন এক্সারসাইজ করাতে হবে। তখনই দেখা যায় যে বাণী বলে, সেটা কি করে? তখনই অনিরুদ্ধ বলে, আমি করিয়ে দিচ্ছি, তুমি শুধু এই ব্যান্ডেজটা খুলে। পরে দেখা যায় যে বাণী সেটা খুলতে পারছিল না। তখনই অনিরুদ্ধ খুলে দিয়ে এক্সারসাইজ করাতে থাকে। তখনই বাণী অনিরুদ্ধের দিকে তাকিয়ে ভাবতে থাকে, মানুষটা এত ভালো, আমি যত দেখি তত অবাক হয়ে যাচ্ছি। আমি এই মানুষটাকে ভুল বুঝেছিলাম, এত জঘন্য জঘন্য কথা বলেছিলাম এই মানুষটাকে। যখন আমি এই মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে গেলাম তখন থেকেই বুঝতে পারছি যে মানুষটা আসলে অন্যরকম। একেবারে অন্যরকম, তার বাবার মতো হয়নি, সে একেবারে অন্যরকম হয়েছে। ঠিক আমার বাবার মতো আমাকে কেয়ার করে। এরপরে দেখা যায় অন্যদিক বিদ্যুতের বাড়িতে উকিল আসে আর উকিলকে বুঝাতে থাকে যে আমরা এক জায়গায় ঘুরতে যাব, সেখানে বাণী, অনিরুদ্ধ আর আমার মেয়ে তানিয়াও থাকবে। সেখান থেকে আমার মেয়ে তানিয়াকে নিয়ে আমি চলে আসব, তারপরে আপনি এই কেসটা নিয়ে লড়বেন। তখনই দেখা যায় যে উকিল বলে ওঠে, এই যে বিদ্যুৎ, আপনি কি কথা বলছেন? এরকম কথা বলবেন না বিদ্যুৎ ঘোষ, এরকম কথা কিন্তু মানায় না। এখানে কি সিনেমা হচ্ছে? সিনেমার গল্প হচ্ছে? তখনই কুয়াশা বলে, কেন কেন উকিল সাহেব, এখানে তো সিনেমা হচ্ছে না, এখানে শুধু আপনাকে প্র্যাকটিস করে দেখাচ্ছি। তখনই দেখা যায় উকিল বাবু বলে ওঠে, আমি আপনাদের হয়ে কোনো কাজ করতে পারবো না, আমি এখান থেকে আছি। তখনই বিদ্যুৎ গিয়ে উকিলকে বসিয়ে বলে, এই মিষ্টি মুখটা করুন, আমি আপনার সঙ্গে আরো ভালোভাবে কথা বলছি। দেখুন, যে করে হোক আমাকে আমার কাছে আনতেই হবে, এজন্য আপনি আমাকে যা যা করতে বলবেন আমি তাই তাই করব, কিন্তু আমার মেয়েকে আমার কাছে চাই। তখনই উকিল বাবু বলে ওঠে, সেটা আমি যা বলবো সেরকম করতে হবে, কিন্তু আপনি তো আপনার মতো করে চলছেন। তখনই বিদ্যুৎ বলে ওঠে, হ্যাঁ, আপনি কিভাবে বলবেন সেভাবেই আমি বলবো, কিন্তু আমার মেয়েকে আমাকে চাই। তার জন্য আপনাকে যত টাকা লাগবে আমি সব টাকা দিয়ে দেবো, কিন্তু আমার মেয়েকে চাই, ওই তানিয়াকে আমার চাই চাই। এরপরে অন্যদিকে দেখা যায় যে তানিয়া বাণীর কাছে এসে বলে, মা,
আজকে আমরা বাড়ির মতো করে খাবার খেলে কেমন হয়? আজকে তো সরস্বতী পুজো, তুমি দেশের বাড়িতে যখন থাকতে আমাদের জন্য এই যে গাছ সিদ্ধ করে দিতে না, সেটা আমি করে দেবো, খাবো। তখনই দেখা যায় বানি বলে, সেটা তো এবারেই কেউ নাও খেতে পারে মাম্মা, আমি করে দেবো, খুব অল্প করে করে দেবো যাতে তুমি খেতে পারো। তখনই দেখা যায় যে তানিয়া বলে ওঠে, কেন, মিষ্টি মা বাবা ওরা খাবে না? তখনই দেখা যায় যে সেখানে সাথী চলে আসে আর বলে, কি নিয়ে কথা হচ্ছে? এই যে তানিয়া, আমাকে নিয়ে কি নিয়ে কথা হচ্ছে? মিষ্টিমা বলছো যে? তখনই বানি বলে ওঠে, আসলে মাসিমণি কি বলছে বলুন তো, আমরা দেশের বাড়িতে এই সরস্বতী পুজোতে আমি ওকে একটা গাছের শিকড়া আছে সেটা দিয়ে আমি ওকে খাবার বানিয়ে দিতাম সিদ্ধ, তো সেটাই কথাই বলছে। তখনই দেখা যায় যে সাথী বলে, তাই নাকি, তাহলে তো ভালোই হয়। তখনই দেখা যায় বানি বলে, আসলে মাসিমণি আপনাদের এখানে এই নিয়মটা হয় কিনা জানি না। তো তখনই দেখা যায় যে সাথী বলে ওঠে, না না এই নিয়মটা হয় না, আসলে আমরা তো অন্যরকম, আমাদের এখানে শুধু শীতল সিদ্ধই হতো, এইটাই আমরা করতাম, এটাই খেতাম। তখনই দেখা যায় যে বানি বলে, তাহলে যে আজকে, তখনই সাথী বলে ওঠে, দেখো আমি আর ঈশানী এই সব কিছু করতাম তো আমাদের দু পরিবারের এতটাই দূরত্ব বেড়ে গেছে যে এটা আর করতে পারছি না জানো। আমি আর ঈশানী সারা রাত জেগে আমরা এইসব খাবার বানাতাম, শীতল সিদ্ধ সবকিছু খাবার বানাতাম, আর আমরা একসাথে পুজো দিয়ে দুজনে একসঙ্গে খেতাম, কতই না ভালো হতো। ঈশানীর রান্না এতই না মজা, ঠিক তোমার মতো, তুমি ঠিক ঈশানীর মতো রান্না করতে পারো। কিন্তু দেখো আজকে এমন অবস্থা যে আমরা এক বাড়িতেই থাকি, কিন্তু কতটা দূরত্ব, মনে হয় দুই পৃথিবীতে দুজন আছি। এরপরে দেখা যায় যে বানি বলে, সবকিছু আমার জন্য মাসিমণি। তখনই দেখা যায় সাথী বলে ওঠে, না না বানি, এটা আসলে পরিস্থিতি, তোমার জন্য না, এটার জন্য তুমি দায়ী না, এটা শুধু পরিস্থিতির জন্য হয়েছে, আদৌ মিল হবে কিনা জানি না। তখনই দেখা যায় যে বানি বলে ওঠে, মাসিমণি এটা তো মিল করাতে হবে। তখনই সাথী বলে, দেখো মিল করাতে চাইলেই তো মিল হবে না, ও বাড়িতে ওরা তো আমাদের সঙ্গে কোনো যোগাযোগই রাখতে চায় না, আমরা তো ওদের সঙ্গে যোগাযোগ রাখতে চাই। অনিরুদ্ধ তো সেটা কিছুই বুঝতে পারে না। এরপরে অন্যদিকে দেখা যায় যে ঈশানী চা নিয়ে আসে পিনাক্ষীর জন্য আর বলে, চাটা খেয়ে নাও। তখনই পিনাক্ষী বলে, কি হলো ঈশানী, তুমি কিছু খাবে না? ব্রেকফাস্টও করলে না, এখন চাও খাচ্ছ না, তুমি কি উপোস থাকবে নাকি? তখনই দেখা যায় যে ঈশানী বলে ওঠে, আসলে না আমি উপোস থাকবো না, কিন্তু আমার ভালো লাগছে না। আজকের এই দিনে আমি আর সাথী কত মজা করতাম বলতো, একসঙ্গে পুজো দিতাম, একসঙ্গে শীতল সিদ্ধ করতাম, সবকিছু আমরা একসঙ্গে করতাম, সারা রাত জাগতাম, আজকে খুব মিস করছি ওকে। এরপরে দেখা যায় যে পিনাকি ওখান থেকে রাগ করে কথাগুলো শুনে বের হয়ে যায়। এদিকে ঈশানীর মনটা খারাপ হয়ে যায়। তখনই সেখানে বাণী চলে আসে আর শীতল সিদ্ধ নিয়ে আসে আর বলে, যে মা, আমি আমি তোমার জন্য শীতল সিদ্ধ নিয়ে এসেছি। তখনই দেখা যায় যে ঈশানী বাণীর দিকে তাকিয়ে থাকে আর বলে, কি বলছিস বাণী? তখনই বাণী বলে, হ্যাঁ আমি তোমার জন্য শীতল সিদ্ধ নিয়ে এসেছি, আমি জানি তোমাকে আমি মা বলার অধিকার হারিয়েছি, তবু আজকে আজকে এই সরস্বতী পুজোর উপলক্ষে আমি তোমাকে শুধু মা বললাম, আমার উপরে এইটুকু রেগে যেও না, আর আজকে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি মা, তুমি আমাকে পারলে ক্ষমা করে দিও। আসলে এই সব কিছুর জন্য আমি দায়ী ছিলাম না, যেদিন তুমি সবকিছু বুঝতে পারবে মা, সেদিন বুঝবে যে বাণী কোনো অন্যায় কাজ করেনি। এরপরে দেখা যায় যে শানি বলে ওঠে, যে আমার জন্য তাহলে তুমি কি নিয়ে এসেছো বাণী? তখনই দেখা যায় বাণী বলে, হ্যাঁ মা, আমি তোমার জন্য শীতল সিদ্ধ নিয়ে এসেছি। আসলে মাসিমণি বলেছে, সাথী মাসিমণি খুব মন খারাপ করছে যে আজকের এই দিনে আপনারা খুব আনন্দ করতেন, একসঙ্গে পুজো দিতেন, একসঙ্গে উপোস ভাঙতেন, সবকিছু সাথী মাসিমণি বলছে আর খুব কষ্ট পাচ্ছে। তাই ভাবলাম যে এই শীতল সিদ্ধটা আপনাকে এনে দিই। এরপরে দেখা যায় যে গন্ধটা শুকতেই ঈশানী বলে ওঠে, ঠিক আমার মতো রান্না হয়েছে, ঠিক তুমি আমার মতোই রান্না করেছো। তখনই দেখা যায় বাণী বলে যে আসলে আমি কখনো এরকম রান্না করিনি, এই প্রথম করলাম, কেমন হয়েছে জানি না। তখনই দেখা যায় যে ঈশানী বলে ওঠে, খাবারের গন্ধটা একদম সুস্বাদু হয়েছে, ঠিক আমার হাতের খাবারের মতো, আমি জানি যে তুমি খাবার রান্না করতে খুব ভালো পারো। তখনই দেখা যায় যে বাণী বলে ওঠে, আপনি খাবেন তো মা? তখনই দেখা যায় ঈশানী বলে ওঠে, হ্যাঁ অবশ্যই খাবো, কিন্তু এখন খাবো না, আমি স্নান সেরে পুজো সেরে তারপরে খাবো। তোমরা খেয়েছো বাণী? তখনই বাণী বলে, না মা আমরা খাইনি, কারণ কি জানো, আমরা আসলে সাথী মাসিমণি অন্তরা আরজুদেরকে আসতে বলেছে, ওদেরও আজকে ওদের নামে পুজো দেবে, এজন্য ওরা আসার পরে আমরা এটা খাবো। এরপরে দেখা যায় যে বাণী ভিতরে চলে আসে। এরপরে দেখা যায় যে ঈশানী বলে ওঠে, আসলেই সাথীকে আমি বুঝি না, সাথী একেবারে অন্যরকম। এরপর অন্যদিকে দেখা যায় যে সাথী সবাইকে নিয়ে পুজোর কাজ শুরু করে দেয়, এদিকে পুজোও শেষ হয়ে যায়। তখনই দেখা যায় সাথী বলে, অনিরুদ্ধ অন্তরা আমার কাছে চলে এসো, আমি তোমাদের হাতে এই সুতোটা বেঁধে দিচ্ছি, আর
আরজুর মাকে বলে যে তুমি তোমার ছেলেকে সুতাটা বেঁধে দাও, আবার বাণীকে বলে যে তুমি তোমার মেয়েকে সুতাটা বেঁধে দাও। এরপরে যে যার সন্তান সবাই সবাই হাতে সুতা পরিয়ে দেয়। এরপরে দেখা যায় অন্যদিকে মৌলি ম্যানেজারকে ডেকে নিয়ে এসে তার প্ল্যানের কথা বলে যে এই সবকিছুর জন্য অনিরুদ্ধকে দায়ী করা হবে, অনিরুদ্ধ অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করেছে এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।